ক্লাস 12-এর কেমিস্ট্রি বিষয়ে দ্বিতীয় অধ্যায় দবন অর্থাৎ সলিউশন, ঠিক আছে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান উত্তর সহ নিয়ে আসছে, ঠিক আছে। তোমরা জানো এই অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্ন করতে হয় এবং 3 মার্কের একটি প্রশ্ন করতে হয়, ঠিক আছে। এই জন্য চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি 2 ও 3 মার্কের 9টি প্রশ্ন, এই ভিডিওতে 9টি প্রশ্ন চয়েস করেছি। অবশ্যই প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর। আশা করি যে প্রশ্নগুলো চয়েস করেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার উপযোগী। ওকে, এই চ্যাপ্টারের উপর আরও কিছু প্রশ্ন রয়েছে। আমি পরবর্তীকালে পার্ট 2 যখন ভিডিও আপলোড করব তখন সেখানে বাকি প্রশ্নগুলো পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ 9টি প্রশ্নের উত্তর সহ সাজেশান। শেষের দিকে প্রশ্নগুলো দেখবি, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো শুরু করব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, n/10 H2SO4 আর m/2, n হচ্ছে নর্মালিটি, m মানে মোডালিটি, দবনের মধ্যে কোনটির গাঢ়ত্ব বেশি এবং কেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন। তো নর্মালিটি বলতে কী বল, তোমরা নর্মালিটি জানো যে তুল্যাঙ্ক পরিমাণ 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ মানে তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ 1 লিটারের মধ্যে যেটা থাকে নর্মালিটি বলা হয়। তো সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার মনে রাখবে 49। সালফিউরিক অ্যাসিড তুল্যাঙ্ক ভার 49। তো 49 n/2 বলেছে, 49 গুণিত 1/2, তাহলে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 1 লিটার দবনে। বোঝালে কি বললাম? তাহলে নর্মালিটি সম্পর্কে, নর্মালিটির সঙ্গে সম্পর্ক থাকে তুল্যাঙ্ক ভরের। সালফিউরিক অ্যাসিড তুল্যাঙ্ক ভর 49, আর সেটা n/2 বলেছে, হাফ দিয়ে গুণ করেছি, মানে হাফ দিয়ে গুণ করেছে, এবং তার 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে 1 লিটার দবনে। ওকে, আর m/2 মানে বুঝতে, m মানে মোডালিটি। যদি আণবিক গুরুত্ব, মোডালিটির সঙ্গে আণবিক গুরুত্বের সম্পর্ক রয়েছে, তাহলে আণবিক গুরুত্ব সালফিউরিক অ্যাসিড 98 হয়, 98 হাফ, তার 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 1 লিটার দবনে। বুঝতেই পারছো? তাহলে প্রথমটা কি 24.5, দ্বিতীয়টা কী 49 গ্রাম। তার কোন দবনের গাঢ়ত্ব বেশি? অবশ্যই কি সেকেন্ড দবনটার ক্ষেত্রে গাঢ়ত্ব বেশি হবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে বুঝে নাও, আর পরীক্ষার উপযোগী প্রশ্ন। ওকে, এবার নেক্সট 2 নম্বর প্রশ্নে আসবো। হেনরির সূত্রটি রেখো এবং কোন কোন ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয় না। হেনরির সূত্র এবং কোন কোন ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হয় না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী বলছে হেনরির সূত্র, কীভাবে অ্যান্সার লিখবে দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দাবকে কোনো গ্যাসের দাব্যতা দবনের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক হয়। আরেকবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দাবকে কোনো গ্যাসের দাব্যতা দবনের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে। এরপর চলে আসো, ব্যাখ্যায় চলে আসবো। ধরা যাক স্থির উষ্ণতায় কোনো তরল দাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশ আমরা কী ধরলাম, x ধরে নিলাম, ঠিক আছে। নেক্সট যেটা আসবো, নেক্সট কী বলছে দেখো, নেক্সট তাহলে দবনের সঙ্গে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপ আমরা ধরলাম পি, তার মোল ভগ্নাংশ ধরলাম হচ্ছে x, আর সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপ পি। তাহলে হেনরির সূত্র অনুযায়ী কী হবে, পি ভ্যারিজাস এক্স, আর মানে সমানুপাতির জন্য তুলবো পি সমান KH, আর KH-কে আমরা কী বলবো, হেনরির ধ্রুবক, ঠিক আছে। এই ব্যাখ্যাটা দেবে। তাহলে হেনরির সূত্র বললে তোমরা কিন্তু ওই সূত্রটা বলবে, তার সঙ্গে অবশ্যই এই ব্যাখ্যাটা দেবে, ঠিক আছে। নেক্সট এবার পরের যে প্রশ্ন ছিল, হেনরির সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এটা খুব ভালো কোশ্চেন, মনে রাখবে। গ্যাসের চাপ খুব বেশি হলে বা উষ্ণতার মান কম হলে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য না। গ্যাসের চাপ বেশি হলে বা উষ্ণতার মান কম হলে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হয় না। 2 নম্বর দেখো, গ্যাসটি তরল দাবকে অধিক মাত্রায় দ্রবীভূত হলেও কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হয় না। 3 নম্বর কি, গ্যাসটি তরল দাবকের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করলেও হেনরির সূত্র প্রযোজ্য নয়। কোশ্চেন নাম্বার 4 দেখো, গ্যাসটি তরল দাবকে সংযোজিত বা বিয়োজিত হলেও কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য। তার এই 4টির ক্ষেত্রে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হয় না। কোশ্চেন নাম্বার 3-তে আসবো। কোশ্চেন নাম্বার 3 বলছে কি, কঠিন দবন কাকে বলে এবং কয় প্রকার ও কী কী, ঠিক আছে। কঠিন দবন কাকে বলবো না, 2 বা ততোধিক কঠিন পদার্থের কঠিন মৌলের সমসত্ব মিশ্রণকে বলা হয় কঠিন দবন। কি বললাম, 2 বা ততোধিক কঠিন মৌল তার সমসত্ব মিশ্রণকে বলা হয় কঠিন দবন। প্রকারভেদ কী হবে, 2 প্রকার। প্রথম প্রকার দেখো, প্রতিস্থাপিত কঠিন দবন, উদাহরণ কি পিতল, যার মধ্যে কপার আর জিঙ্ক রয়েছে। আর 2 নম্বর কি, অন্তঃস্থানিক কঠিন দবন, উদাহরণ কি টাংস্টেন কার্বাইড, WC। তাহলে কঠিন দবন কাকে বলে, তার কয় প্রকার কী কী, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, কোশ্চেন নাম্বার 4-এ আসবো। 4 কী বলছি, দাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি বিবৃত করা। বা দাবকের
বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র কী বলছে দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দাবের লঘু দবনের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, ঠিক আছে, অবনমন মানে কী হয়, দবনে উপস্থিত দাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হয়। ওকে, ব্যাখ্যায় চলে আসবো, ব্যাখ্যাটা দেবো অবশ্যই। ধরি দবনের দাবক ও দাবের মোল সংখ্যা যথাক্রমে N1 N2 মোল সংখ্যা এবং পরীক্ষাকালীন উষ্ণতায় বিশুদ্ধ দাবক ও দবনের বাষ্প যথাক্রমে P0 এবং P হলে বাষ্পের আপেক্ষিক অবনমন কী হবে, বাষ্পের আপেক্ষিক অবনমন সবসময় কী হয়, আপেক্ষিক অবনমন কী হয়, P0 মাইনাস P, ঠিক আছে। P0 মানে যে বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ, আর P মানে যে দবনের বাষ্পচাপটা কমে যায়, তার P0 মাইনাস P বাই P0 সমান কী হয়, N2 বাই N1 প্লাস N2, এটাকে আবার X2 বলা হয়। X2 মানে কী হবে বলতো, X2 সমান হচ্ছে দ্রাবের কী হচ্ছে, মোল ভগ্নাংশ। X2 হলো দ্রাবের হচ্ছে মোল ভগ্নাংশ। তার রাউল সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার আসবো, কোশ্চেন নাম্বার তো আমি কোশ্চেন নাম্বার 4 শেষ করেছি, কোশ্চেন নাম্বার 5-এ আসবো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 কী বলছে, আদর্শ দবন গঠনের শর্তগুলি রেখো। খুব ভালো কোর্স আদর্শ দবন, তোমরা আদর্শ সঙ্গে জানো, যেসব দবন যে কোনো উষ্ণতা গাঢ়ত্বে রাউল সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ দবন, ঠিক আছে। তো আদর্শ দবন গঠনে কী কী শর্ত রয়েছে। আর একটা কথা মনে করতে, তোমরা যদি PDF ফাইল পেতে চাও অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আমি টাইম টু টাইম বিভিন্ন মানে সাজেশান বা প্রশ্ন উত্তরে PDF ফাইলগুলো আপলোড করে দেবো, বা অনেক PDF ফাইল আপলোড করা আছে, তোমরা দেখে নিতেও পারবে, ঠিক আছে। তো আদর্শ দবন গঠনের শর্তগুলি কী কী, ওকে। প্রথম 1 নম্বর শর্ত দেখো, দবনের উপাদান কণাগুলির আণবিক আকার, আকৃতি ও রাসায়নিক প্রকৃতি প্রায় সমান হবে। মানে আদর্শ দবন যাদের সমন্বয়ে গঠিত হবে তাদের উপাদানগুলির আণবিক আকার, আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি সবাই কী হবে, প্রায় সমান হবে। আর 2 নম্বর কি, ধরো A ও B উপাদানের সমন্বয়ে দবন তৈরি হলে, ঠিক আছে, তো A ও B এর মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় থাকা উপাদান A ও বিবির মধ্যে আকর্ষণ বলের মান সমান হবে। কি বলছে দেখে ভালো করে দেখে নাও, কি বলছে, A ও B উপাদানের সমন্বয়ে দবন তৈরি হলে A ও B এর মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় থাকা উপাদান A এবং বিবির মধ্যে আকর্ষণ বলের মান সমান হবে, তবেই হচ্ছে আদর্শ দবন তৈরি হবে। ওকে, নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 6 দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 দেখো কী বলছে, 9টা প্রশ্ন রয়েছে, শেষের প্রশ্ন দুটো আরও বেশি ইম্পর্টেন্ট। কী বলছে দেখো, সমাবর্তী বা সংখ্যাগত ধর্ম কাকে বলে, এই ধর্ম কয়েক প্রকারের, কী কী, সমাবর্তী ধর্ম, ঠিক আছে, বা কলিগেটিভ বা ইংরেজি মানে কলিগেটিভ প্রপার্টিস। তা দেখো, দবনে যেসব ধর্ম দবনে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দবনে উপস্থিত দাবকণার সংখ্যার উপর নির্ভর করে, তাকে বলা হয় সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ ধর্ম। মানে দাবের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দাবকণার সংখ্যার উপর নির্ভর করে। তার সমাবর্তী ধর্ম হচ্ছে 4 প্রকারের হয়। 1 নম্বর দেখো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2 নম্বর দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 নম্বর হিমাঙ্কের অবনমন, 4 নম্বর অভিশমন চাপ। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার হচ্ছে 7 কী বলছে, খুব ভালো কোশ্চেন। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক কাকে বলে, করে দেবে। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক কেবি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। কাকে বলে দেখে নাও, কী বলছে, 100 গ্রাম কোনো দাবকে 1 গ্রাম অনুপরিমাণ কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব দ্রবীভূত করলে দবনের যে পরিমাণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে তাকে উক্ত দাবকের স্ফুটনাঙ্ক ধ্রুবক বলে। আরেকবার মনে করে দিই, ভালো করে বলছি দেখো, 100 গ্রাম কোনো দাবকে 1 গ্রাম অনুপরিমাণ কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দাব দ্রবীভূত করলে দবনের যে পরিমাণ স্ফুটনাঙ্কে বৃদ্ধি ঘটে তাকে উক্ত দাবকের স্ফুটনাঙ্ক ধ্রুবক বলে বা কেবি বলে। তার একক কী হয়, এককটা কিন্তু ইম্পর্টেন্ট, একক হচ্ছে কেলভিন, কেজি আর মোল ইনভার্স। ওকে, কোশ্চেন আমার 8-এ আসবো। কোশ্চেন 8 দেখো, জলের কেবি 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স, কথাটার অর্থ কী। এই ধরনের কোশ্চেনে কিন্তু প্রায় আসে পরীক্ষায়। দেখো, 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী কঠিন দাবের 1 গ্রাম অনুপরিমাণ দ্রবীভূত করলে উৎপন্ন দবনের স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে 0.515 কেলভিন, ঠিক আছে। এইভাবে অ্যান্সার লিখবে, তাহলে অবশ্যই পুরো নম্বরটা পাবে। ওকে, কোশ্চেন নাম্বার 9 ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছে দেখো, হিমাঙ্ক রোধক দবন কাকে বলে, উদাহরণ হিমাঙ্ক রোধক দবন, ঠিক আছে। কী বলছে দেখো, যেসব দবনের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের অনেক নিচে থাকে তাদের হিমাঙ্ক রোধক দবন বলে। কী বলছে দেখো, যেসব দবনের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডের অনেক নিচে থাকে তাদের হিমাঙ্ক রোধক দবন। যেমন উদাহরণ কী হবে, ইথিলিন গ্লাইকল, যার সংকেত CH2OH,
ওকে, এই হচ্ছে 9টা প্রশ্ন রয়েছে। এর সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, বাকি প্রশ্নগুলো রয়েছে এবং অবশ্যই উত্তর সহ আপলোড করবো। একটা কথা মনে করি, তোমাদের অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে।